বলছি কি বাবার আমি হসপিটালে নিয়ে যেতে চাই। আরে বাবা কালকে তো বাড়িতে ডাক্তার আসলো, এখন আমার হসপিটালে? হ্যাঁ ছোট বাবু, হ্যাঁ আয়ুর্বেদিক ডাক্তার তো বলেই গেল তোমার বাবা ঠিক হয়ে যাবে। আমার বন্ধুর বাবা একটা হসপিটালের ডাক্তার, তাই আমার বন্ধুর বাবার সাথে আমি কথা বলেছি। সে বলেছে পেশেন্ট একবার নিয়ে আসো, যদি খুব শিগগিরই লাকো আমারে থাকে মানে প্যারালাইসিস হয়ে থাকে সে ঠিক করে দিতে পারবে। আরে বাবা আমরা যে ডাক্তার ডাকিছি সেও কিন্তু খারাপ না, সেও তো বাবাকে ঠিক করে দেবে। আগে থেকে দেখ তোর বাবা কত এখন উন্নত হয়েছে, এখন পাটা একটু মাঝে মাঝে নাড়াচ্ছে। কই আমি তো দেখতে পাচ্ছি না। আরে বাবা তুই কি করে দেখবি, রাত্রি তখন 12:15 বাজে, তখন তুই কি করে দেখবি বল? রাত্রি 12:15 সময় পা নাড়াচ্ছিল বাবা, আর তুমি ততক্ষণ জেগে বসেছিলে। ও বাবা তোর বাবার পায়ে সরষের তেল ঢেলছিলাম যে, ওই ডাক্তারবাবু বলেছে সরষের তেলের সাথে রসুন আর একটু ওই কাঁচা লঙ্কা জ্বালিয়ে পায়ের তলায় ঘষতে বলিতে, তাই তো ঘষছিলাম। তার জন্য তো তোর বাবা পা নাড়াচ্ছিল। অত শত জানি না, আমি কালকে বাবার হসপিটালে নিয়ে যাচ্ছি তো নিয়ে যাচ্ছি, অত কথা আমি শুনতে চাবো না। সামনেই ভোট, বুঝতে পারিস? বাবা এইভাবে পড়ে থাকতে পারে, আমাদের জিতা মুশকিল। আরে বাবা তুই চিন্তা করবি না, তোর বাবার সিটের বদলে আমার সিট দিয়েছে, সেটা তুই জানিস না? দেখো মা, ভোটে জিতা কিন্তু অত সোজা না, বুঝতে পারিস? ওসব নিয়ে তুই চাপ নিস না, সব ব্যবস্থা আমি করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ ছোট বাবু, সব ব্যবস্থা হয়ে গেছে, তোমার মাকে আর কেউ হারাতে পারবে না, 100% জিতবে। বলছি মা, আমার কেন যেন মনে হচ্ছে তুমি কোনো গড়বড় করনি তো বাবার সাথে ভোটে দাঁড়ানোর জন্য? কচুপড়া বলিস কি তুই? হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে। ও ছোট দাদা বাবু, এ কি কথা বললে তুমি? ম্যাডামের মতন ভালো মানুষ হয়? হ্যাঁ এরকম সৎ হ্যাঁ মানুষ পৃথিবীর বুকে খুব কম দেখতে পাওয়া যায়। বাবা তুই আমার এরকম ভাববি আমি কোনদিন ভাবতে পারিনি, সত্যি। তাহলে তুমি বাবারে ডাক্তার দেখাতে এত অবজেকশন করছো কেন, বারণ করছো কেন? তুই নিয়ে যা, এক্ষুনি তোর বাবা নিয়ে যা হসপিটালে দেখা। আমি কি চাই যে তোর বাবা ঠিক হোক না? কি কথা বলছিস বাবা তুই? হ্যাঁ তো তোমার যদি আমাদের উপর বিশ্বাস না হয় তাহলে তুমি নিয়ে যাও বড় দাদা বাবুরি। বিশ্বাস অবিশ্বাসের কথা না, সামনেই ভোট, এই সময় বাবা এইভাবে পড়ে থাকলে হবে? তোর বাবা যেখানে ইচ্ছা করে সেখানে তুই নিয়ে যা, বুঝেছিস? কোনো বারণ করবো না, আর টাকা পয়সা যা লাগে আমি দেওয়ার জন্য রেডি। দরকার আমার সোনা দানা গয়নাগাটি যা আছে সব কিছু বিক্রি করে আমি দিয়ে দেবো। আরে বাবা টাকা পয়সার কোনো কথা না, আগে ডাক্তার দেখানোর কথা। ওইভাবে পড়ে থাকতে থাকতে মানুষটার তো একদম কিডনি লিভার সব কিছু পাকস্থলী একদম নষ্ট হয়ে যাবে। কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না, সকালে বিকালে ডোজ চলছে তো, ওষুধের ডোজ। দেখো তুমি একটু চুপচাপ থাকো, বুঝতে পারিস? আচ্ছা চুপ থাকলাম। কই বাড়িতে কেউ আছেন? কে? আমি কনস্টেবল ঘনশ্যাম। আসেন স্যার, ভিতরে আসেন। হে কি আপনি এরকম কালো মুখ করে আসেন, কি হয়েছে? বলছি কি একটা দুঃখের কথা। দুঃখের কথা মানে? বলছিলাম ওই যে তোমার শ্বশুর ওই আমাদের লকআপে ছিল তো, তার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে, খুব করে মাথায় ব্রেন স্ট্রোক হয়ে মনে পড়ে গেছে। তা ব্রেন স্ট্রোক হয়ে পড়ে গেছে, আমরা কি করব? বলছি কি ওনার বাড়ির লোকজনকে একবার একটু দেখা করতে দাও, যে কোনো সময় হয়তো পটল তুলে যাবে। আমার বউ এখন যেতে পারবে না, ওর অনেক কাজ আছে। ও কথা বললি তো হবে না, দারোগাবু ডেকে পাঠিয়েছে, যে কোনো সময় পটল তুললি তারপরে আমাদের উপর কেস খামারি করলি পারে আমাদের চাকরি নিয়ে টানা হেঁচড়া পড়ে যাবে। একবার দেখতে দাও, তারপরে ওরা যা পারে করে বেড়াক। ওদের বাড়ির লোকজনের তো জানার দরকার যে তার শরীর খারাপ, বুঝতে পারিস? এখন আমার বাড়ির লোকজন গেলে ছেড়ে দেবে না তো? মাথা খারাপ, ছাড়বে কেন? একটু দেখা সাক্ষাৎ করে চলে আসবে, মানে ওরা তো জানবে যে তাদের মানুষের শরীর খারাপ, যে কোনো সময় পটল তুলে গেলি তখন আর আমাদের উপর দোষ আসবে না। কি বলছো, আমার বিয়ের শরীর খারাপ? হ্যাঁ 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 গো ম্যাডাম, আপনার বিয়ের শরীর খারাপ। আচ্ছা আমি আমার বউমাকে পাঠাচ্ছি। তাড়াতাড়ি পাঠাবেন, অবস্থা কিন্তু ভালো না, হয়তো হসপিটালে ভর্তি করতে হতে পারে। ঠিক আছে আপনি যান, আমি আমার বউকে নিয়ে আসি। আচ্ছা একটু তাড়াতাড়ি আসবেন, বলা যায় না কখন কি ঘটনা ঘটে বসে। কিচ্ছু হবে না, আসছি আমরা আসছি। ঠিক আছে। ও মা, এখন কি করব? তুই যা করার কর, তুই এখন বড় হয়ে গেছিস, তুই কি এখন আমার কথা শুনিস? তোর যা ভালো লাগে তুই তাই কর। তোর বাবারে হসপিটালে নিয়ে যা, তোর শ্বশুরই হসপিটালে নিয়ে যা, তুই যা পারিস তাই কর। আমি এসবের ভিতরে নাই বাবা, ভালো করতে যাই খালি খালি মন্দ হয়ে যাচ্ছে আমি দিন দিন মানুষের কাছে। না বাবা আমি এসবের ভিতরে নাই, আজকের থেকে সব দায়িত্ব তোর। তুই তোর বাবা তোর শ্বশুরই সব দায়িত্ব নে রে বাবা, আমি এর ভিতরে নাই। আরে বাবা আমি আবার এসব কখন বললাম? না না তুই একটু যেমন কথাগুলো বললি না, আমার বুকের ভিতরে যেমন কাটা তার বেঁধে চুপিয়ে গেল। হ্যাঁ আমি কি চাই না আমার স্বামী ঠিক হোক? তুই এমন কথা বললি মনে হচ্ছে আমার স্বামীরই আমি নিজের হাতে মানে প্যারালাইসিস ফেলাইছি। আরে বাবা আমি আবার কখন বললাম? ওসব কথা ছাড়, যা বৌমান নিয়ে হসপিটাল থেকে ঘুরে আয়। হসপিটাল না পুলিশ স্টেশন? ওই আর কি হলো, ওখান থেকে তো হসপিটালই পাঠাবে। যা টাকা পয়সা লাগলে পারে ওই আলমারির ভিতরে ওখানে তালা চাবি দিয়ে আছে, ওখান থেকে যা পারিস নিয়ে যা, সবই তো তোর। আমার উপর তো আর বিশ্বাস করিস না, আর কি বলবো? ও মা তুমি ওরকম ভাবো না, আমি আর কি ওইভাবে বলতে চাইনি, তুমি যেভাবে ধরিছো কথাটা। হয়েছে হয়েছে, হ্যাঁ একবার কথা ছুটে গেলি সে কথা আর ফেরত আসে? তুই যা বললি আর চিরতরে মনে থাকবে। ও মা তুমি খারাপ হবে না, আমি দেখি ওই এখনই যাই দেখি পরিরে নিয়ে ওর বাবার সাথে দেখা করে নিয়েছি, হয়তো মালটা আবার পটল তুলে গেলি পারে আবার খেলা বাজিয়ে যাবে। বলছি কি মা, ওর মা যদি পটল তুলে যায় তাহলে কি ওই পরি কি আর আমার কথা শুনবে? সে আমি কি করে বলবো? এই তো বিশাল একটা টেনশনে পড়ে গেছি, যে করে হোক আমার শ্বশুরকে বাঁচায় রাখতেই হবে। দেরি করছিস কেন? যা যা তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি কর। বলছি মা তুমি আসবে না? তুই আগে যা, তারপরে আমি দেখছি কি করা যায়। আচ্ছা
শালা, এখন যদি আমার শ্বশুর পটল তুলে যায় তাহলে তো আমার বউ আর আমার কথা শুনবে না, আর হাতে তো বেরোয় যাবে। যে করে হোক শ্বশুর মশাইকে বাঁচায় রাখতেই হবে। বলছি এখন কি হবে? তাই তো ভাবছি ম্যাডাম। তুমি না ক্রিমিনাল লয়ার? হ্যাঁ, তুমি এত ভাবছো কেন? ঝাপাত করে বলো। বলছি বাইরের কেস তো আমি মিটাই দেবো, কিন্তু ঘরের ভিতরে দাদাবাবু, ছোট দাদাবাবু যদি এরকম করে, তাকে কি করে কন্ট্রোল করবো আমি তো ভাবছি। এখন যদি এই বড় দাদাবাবুরই হসপিটালে নিয়ে গিয়ে রক্ত টেস্টিং করে, তখন দেখবে ব্লাডের ভিতরে অনেক রকম কেমিক্যাল মেশানো, তখন তো আমাদের উপর সন্দেহ করবে অটোমেটিক। একথা তাকে বলিসনি যে ব্লাড টেস্টিং করলে ধরা পড়ে যেতে পারে? ও বাবা, সকালে বিকালে আমরা ওষুধ খাওয়াচ্ছি না, তো সেটা কোথায় যাচ্ছে? ব্লাডের ভিতরেই তো যাচ্ছে। এখন যদি আমার ছেলে জানে ফেলে তাহলে তো আমার পুরো বদনাম হয়ে যাবে। আমি তো আমার ছেলের আর মুখ দেখাতে পারবো না কোনোদিন। যে করেই হোক ছোট দাদাবাবুরে আটকাতে হবে, হসপিটালে নিতে দেওয়া যাবে না। কিন্তু ও তো আমাদের কথা শুনবে না। এখন তো শ্বশুরই হসপিটালে দেখায়, তারপরেই ওর বাবা নিয়ে যাবে। তারপরে বলছি ম্যাডাম, আর কতদিন আছে বাকি? কি কতদিন আছে বাকি? ওই একটি ভোটের, ততদিনে দাদাবাবুরি তো এইভাবে রাখতেই হবে, নাহলে তো আপনার টিকিট মানে হল টিকিট পাবেন না। আরে সে টিকিটির কথা ছাড়ো, ওইসব আমি বুঝে নেবো। এখন বুড়োটা বাড়িও থাকবে, এইভাবে পড়েও থাকবে, সেই একটা বুদ্ধি বার করো। বলছি ম্যাডাম, একটা কথা বলবো? একটা কেন, পাঁচটা বলো, কিন্তু সমাধানের কথা বলো। বলছি কি, 2-4 দিন যদি ওষুধ না খাওয়াই না, দাদাবু হাত পা নাড়াতে থাকবে, তারপরে একটু তাকায়ও দেখতে পারবে, তখন ছোট দাদাবু দেখবে যে পরিবর্তন হচ্ছে, তখন আর হসপিটালে নেবে না। কি বলো? সত্যি? হ্যাঁ, আজকে কালকে 2 দিন যদি আমরা ওষুধ না খাই না, অনেকটা মানে রিল্যাক্সে চলে আসবে। দেখো, আবার রিল্যাক্সে চলে এসে আমাদের নাম বলিয়ে দেবে না তো? না, অত দূর হবে না, ওই আর কি মোটামুটি নড়াচড়া করবে, একটু চোখ দিয়ে তাকাতাকি করবে। তাহলে তাই করো। আর দেখো আবার মুখ ফুটে যদি সব কথা বলে দেয় তাহলে হিতিতে বিপরীত হয়ে যাবে। না ম্যাডাম, কিচ্ছু হবে না। এর আগেও তো আমি অনেক মানুষের সাথে এইসব ঘটনা ঘটাইছি, তো আমি জানি। তোমার উপরেই ভরসা। আমি যদি এমএলএ হতে না পারি না, তাহলে তোমার কপালে দুঃখ আছে, মনে রেখো। ও নিয়ে ম্যাডাম টেনশন করবেন না, আপনি হয়ে বসে রয়েছেন। কিন্তু এই রাজীব বেগম যে আমাদের বাড়ি আসছিল, ও কোনো অঘটন ঘটানোর জন্য আসেনি তো? কে জানে ম্যাডাম, আমি তো সেরকম কিছু দেখলাম না। বলছি বাড়ির আশেপাশে বা তোমার দাদাবুর ঘরে কোনো জায়গায় ছোট ক্যামেরা ফ্যামেরা লাগাই দেয়নি তো? না ম্যাডাম, সেরকম তো কিছু মনে হয় না। ওদের উপর বিশ্বাস করা যায় না। ঘরের চারিদিকে মানে সবকিছু চেক করো, কোথাও কোনো ট্রান্সমিটার বা ক্যামেরা ফ্যামেরা লাগাই দিয়ে গেছে নাকি। আচ্ছা ম্যাডাম, দেখছি। যা করো তাড়াতাড়ি করো। ঠিক আছে। বলছি ম্যাডাম, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনার বৌমার কাছে গিয়ে একটু ভালোভাবে কথাবার্তা বলো, বুঝতে পারিস? নাহলে বলবে নাকি শাশুড়িটা একদম রক্তচোষা শাশুড়ি। আচ্ছা ঠিক আছে, আমিও ঘরের চারিপাশে খোঁজাখুঁজি করছি, কোনো রকম জিনিসপত্র লাগায় রেখে গেছে নাকি। তাড়াতাড়ি করো বাপু, আমার ভয় লাগে। নারকেল বেগম ভারী সুবিধার মানুষ না। আচ্ছা ম্যাডাম। বলছি পায়েল, কেমন আছো পায়েল? ও বাবা, তুমি কাঁদছো কেন? কান্না করবো না, যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি সে আমার থেকে দূরে চলে গেছে। তার সাথে দেখা হওয়ার পর চোখ দিয়ে জল এমনি বেরোচ্ছে। তুমি কি মনে করছো আমি কি অভিনয় করছি? না, আমি কখন বললাম অভিনয় করছো? তুমি আমায় ছেড়ে যাওয়ার পরে আমি প্রায় 1 মাস যাবৎ কিচ্ছু খাইনি। কতবার জলে ঝাঁপ দিয়েছি যে জীবন আর রাখবো না, কিন্তু আমার এই বন্ধু টেনে হিসড়ে আমায় বেঁচে রেখেছে। হ্যাঁ বৌদি, সত্যি কথা। তোমার জন্য না দাদা অনেকবার হাঁটু ফেল করেছে। হাঁটু ফেল মানে? হাঁটু ফেল মানে বোঝো না? মানে আমার হাঁটু অনেকবার মানে স্লিপ খেয়ে পড়ে গেছি, তাই হাঁটু ফেল করেছে। হয়েছে, চলো এখন বাড়ির দিকে চলো দেখি। বলছি তোমার দাদু যদি দেখে তোমার সাথে যাচ্ছি, তাহলে তো কেলিয়ে আমার মানে মাথা ভেঙে দেবে। আরে কচুপড়া, কিচ্ছু হবে না। তা পায়েল, তুমি কেমন আছো? সুখে শান্তিতে সংসার করছো নাকি কোনো গুড নিউজ আছে? তুমি কি যে বলো না, সত্যি মধুর বিয়ে, তাই আমি বাড়িতে আসছি। ও মা, তাই? আমি ভাবছি হয়তো আমায় দেখতে আসছো। হয়েছে, এখন চলো দেখি ব্যাগটা বয়ে নিয়ে চলো বাড়ির দিকে। আমি নিচ্ছি দিদি, আমি নিচ্ছি। বলছি পায়েল, সত্যি করে বলো, একটা দিনের জন্য কি আমায় তোমার মনে পড়েনি? আরে বাবা, তোমার কথা তো রোজই মনে পড়ে, কিন্তু কি করবো, বাড়ি থেকে জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দিল। এখন আমার কিছু করার নেই। আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে গো, শেষ হয়ে গেছে। তুমি বলেছিলে 50,000 টাকা দেবা, সেই টাকা দিয়ে ভাবছিলাম একটা ব্যবসা করে তোমার স্মৃতি হিসাবে আমার জীবনকে গড়ে তুলবো। সে টাকাও তো আর দিলে না। সে ব্যবস্থাই করেছি, কালকে দেবে টাকাটা, বুঝেছো? তখন তোমার আমি দিয়ে দেবো টাকাটা। সত্যি বলছো গো তুমি? হ্যাঁ, এই পায়েল কখনো মিথ্যে বলে না। আমার টাকার দরকার নেই পায়েল, শুধু তোমার দরকার। তুমি শুধু ভালোবাসো, তাতেই হবে। আমার বিয়ে হয়ে গেছে, জানো না তুমি? কত মানুষ বিয়ের পরে ছেলে মেয়ে থুয়ে চলে যাচ্ছে এক একজনের সাথে, আর তোমার তো সবে মাত্র বিয়ে হয়েছে। তুমি যদি চাও এখন আমরা পালাই চলে যেতে পারি। ও ব্যাপারে আমি এখনো ভাবিনি, ভেবে দেখবো। আচ্ছা চলো তাহলে। বলছি আমার দাদু কি বাড়িতে আছে এখনো? না, আসার সময় বুড়োটারে দেখলাম, ওই চার দোকানে বসে আছে। মুখ সামনে কথা বলো, ওই কচুপুর আর কি মুখ ফসকে বেরিয়ে গেছে। বৌদি, কিছু মনে করো না। হেই, বড়দের সাথে কি করে কথা বলতে হয় বুঝিস না তুই? বলছি বন্ধু, ওই মুখ ফসকায় বেরোয় গেছে না বন্ধু। আর কান্দিস না বন্ধু, আর কান্দিস না। চোখের জল ধরে রাখ,
চোখে সব জল যদি বেরোয় যায় না, চোখ দুটো কিরকম ঝলসল হয়ে যাবে, চোখে ভালো করে দেখতে পারবি না। তারপর অল্প বয়সে না ওই লাঠি ধরে ঘুরে বেড়াতে হচ্ছে বলতে আমি ধরছি। বলছি পাইল, আমার সাথে তোমার দাদু দেখলে পরে আবার তোমায় বেশি কথা বলবে না তো? কিচ্ছু বলবে না, তুমি চলো। বলছি ওই পাদু তোমায় সুখে রেখেছে তো? এমন দেখে মনে হচ্ছে তুমি ভীষণ কষ্টই আছো। আমার কষ্ট আর কে বুঝবে? না আমার দাদু বুঝলো, না তুমি বুঝলে, না পাদু বুঝলো। মানে পরে বলবো খানে, এখন বাড়ি চলো, ভীষণ খিদে পেয়েছে। ও বাবা, সকালবেলা শ্বশুর বাড়িতে বেরোনোর আগে খাওয়া দাওয়া করে আসুনি, আর তুমি নতুন বউ, তোমাকে একা ছাড়লো কি করে? তোমার তো বাড়ি দিয়ে যাওয়ার কথা। সে তুমি বুঝবে কি করে? কান্না বন্ধ করো তো, এই কান্না দেখে তারপরে আমারও কান্না লেগে যাবে না। সত্যি ওরা খুবই নিষ্ঠুর, তোমার মতন ভালো একটা বৌমা পেয়েও তোমার সাথে এরকম ব্যবহার করছে। ওইসব কথা ছাড়ো, ওই টাকাটা কালকে পাই কিনা সেটা দেখতে হবে। মানে বলেছে কালকে টাকা দেবে, কে জানে দেবে কি দেবে না। হুমা এ কি কথা? হ্যাঁ ঠিকই কথা। চলো দাঁড়িয়ে থেকো না, এর ওদের ভালো লাগছে না, চলো চলো। চুপ করে আমার সারা জীবন লোকেরই ব্যাগ বয়েই যেতে হবে, জীবনে বিয়েও হবে না, আর সালমাইও হবে না, আর ব্যাগও আমার কিনতে হবে না, ভর্তিও হবে না। কি হয়েছে, ডাকছো কেন? তাড়াতাড়ি রেডি হও, পুলিশ স্টেশনে যেতে হবে। কেন? আমার বাবাকে ছেড়ে দেবে বুঝি? সত্যি কিন্তু আমার মনে বিশ্বাস ছিল তুমি একদিন সব ভুল বুঝতে পেরে আমার বাবাকে ছাড়িয়ে নিয়ে আসবে। আজকে তুমি সেই ভুল বুঝতে পেরেছো। চলো তাড়াতাড়ি চলো। মুখপুরি, আমি তোর বাবাকে ছাড়াতে যাচ্ছি না। তাহলে তোর বাপ নাকি আটাশ ধরে পড়ে গেছে। বাবা তোমার কি হয়েছে বাবা? ওরে মুখপুরি এখানে বসে পড়লি কেন? গেলি তো দেখতে পারবি তোর বাবার কি হয়েছে কি না হয়েছে। আমার বাবার সাথে বড় অন্যায় হয়ে গেছে, আমার বাবার শরীর ভালো না। এই গরমের ভিতরে যদি আটাশ ধরে মরে যায় তাহলে এই সব দোষ কিন্তু তোমার হবে বলে দিচ্ছি। হ্যাঁ আমারই তো হবে, আমি তো তোর বাপরে বলেছি আটাশ ধরে পড়ে যা, তাই তো বলছি। তোমার কোনো বিবেক বুদ্ধি নেই, তুমি শুধু এই বুড়ো মানুষটাকে কেন জেলের ভিতরে আটকে রেখেছো? তুমি তো আমায় কষ্ট দিচ্ছ, দাও না আরো কষ্ট, কিন্তু আমার বাবাকে কেন? হারামজাদি, আমার মাথায় কি গোবর ভরা? হ্যাঁ তোর বাপরে যদি জেলের বাইরে বের করে দিই, তুই কি আমার কথা শুনবি? রাতের অন্ধকারে টোলা টুকলি গুছাই নিয়ে বেরোয় যাবি, আর তোরা কি তখন হাতের নাগরি পাওয়া যাবে? ভুল গো ভুল, আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না, তোমার সঙ্গে বিয়ে করেছি, তোমায় ছাড়া কোথাও যাবো না। সত্যি বলছি, আমার বাবাকে তুমি ছাড়িয়ে দাও না, এই গরমেতে বেচারা মারা যাবে। অত ঘন কথা বলিস না, তোর বাবার শরীর ভালো না, তাড়াতাড়ি চল। কি? হ্যাঁ আমার বাবার শরীর প্রচন্ড খারাপ, কথা বলিস না। হ্যাঁ থানা থেকে দারোগাবাবু আসছে ডাকতে, তাড়াতাড়ি চল। বাবা তোমার কিছু হয়নি তো? আরে বাবা এই জায়গায় বসে ভঙ্গি ভাঙা না করে তাড়াতাড়ি চল। যদি আমার বাবার কিছু হয় না, আমি কিন্তু তোমাদের ক্ষমা করবো না বলে দিচ্ছি। আরে ক্ষমা খুবই পরে, শেষ দেখা দেখতে চাই, তাড়াতাড়ি চল। কি বলে তুমি? কি বলি কি? শেষ দেখা দেখতে চাই, তাড়াতাড়ি আমার পিছন যত সব বাহানা। বাবা তোমার কি হয়েছে বাবা? সবই তো শুনলি ভাই, এখন কি করবো বল দেখি? এত কিছু হয়ে গেল আর আমার একটু জানানোর তোমরা দরকার মনে করলে না? আরে প্রথম ভাবিছি কি এমনি হয়তো এরকম মেসেজ আইছে, পরবর্তীতে খবর নিয়ে দেখলাম সত্যিকার আমার চাকরিটা পুরোপুরি ক্যান্সেল করাই দিয়েছে। ওই সবাই নারকেল বেগমের কাজ। বলছি ভাই নাদন, তুই খালি আমার পারমিশন দে, আমি শালা ওর ঘরে পুরো একদম পেটে ফেলাই দেবো। শোনে নাদন, যা করবি বুঝে শুনে করবি, লাঠি যাতে না ভাঙে আর ওদিকে সাপও যাতে মারা যায় সেই ব্যবস্থা কর। বলছি ভাইপো, আমার মানের প্রতিশোধ তো নিতেই হবে, কিন্তু বলে দিচ্ছি শোনে বাপ, বলে দিচ্ছি তোর শরীরে যদি আমার একটু রক্ত থাকে তাহলে এই বদলার প্রতিশোধ তো নিতেই হবে। অত কথা বলার দরকার নাই, এই নাদন কি করে খালি দেখো। বলছি পাদুদা, তোমার একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? তুমি বল দেখি। বলছি বৌদির 50,000 টাকা এখন দেওয়ার কি দরকার খুবই? না মানে অনেকদিন ধরে চাচ্ছিল তো, এখন না দিলে একটা ঝামেলার সৃষ্টি হতে পারে। এই দেখো কদিন আগে 50,000 টাকা চাই নিয়েছি এক জায়গা থেকে, সেখানে এখনো ফেরত দিতে পারিনি। টাকা অবশ্য ফেরত দিয়ে কবেই হয়ে যেত, কিন্তু তুমি যেমন বলিস সৎ পথে চলতি, তার জন্য এখনো টাকা পয়সা ফেরত দিতে পারিনি। আগের মতো যদি ব্যবসা থাকতো না, এতদিন পয়সা দিয়ে একটা ঘর বানাই দিতাম। ভাই তোর আর আমি কিছু বারণ করবো না, তোর যা ভালো লাগে তুই তাই কর। এত বড় একটা ফ্যামিলি, এত মানুষের খাওয়া দাওয়া, এত পয়সা কোথা থেকে আসবে? এখন আমি তো মাথায় আমার টেনশন উঠে যাচ্ছে। তুমি চাপ নিও না, দেখো আমি আগের ব্যবসা আবার শুরু করতেছি, আর নারকেল বেগমের থেকে কি করে টাকা ওসুল করতে হয় সে আমার জানা আছে। আমাদের 2 লাখ টাকা ওই টাকাটা দেয়নি তো, আশায় রাখি ওই টাকা। যা হবে আজকে রাত্রেই খেলা হবে, তুই যা করবি কর ভাই, আমার মাথায় কোনো কাজ করছে না, আমার প্রচন্ড টেনশন হচ্ছে। এত সুন্দর চাকরিটা যদি এইভাবে চলে যায়, আমি তো কিছু বুঝতে পারছি না। আরে চাকরি তোমার বাড়ি এসে দিয়ে যাবে, তুমি টেনশন করো না, খালি একটা দিনের সময় দাও আমারে। বলছি লাল ব্যাটারি চল, আমাদের কাজে লেগে পড়তে হবে। আর একটা কথা, বাড়ির থেকে কেউ বেরো বেড়া বলে দিচ্ছি, খাবার দাবার খাবা আর ওই দরকারে ভুট্টা খেতে হাঁকবা, তার তো বেশি দূরে কেউ কোথাও যেতে পারবে না বলে দিচ্ছি। আর একজন হাঁকতে গেলে 4-5 দিন 2-3 জন পাহারা দেবা, বুঝতে পারিস? কেন আমাদের উপর কেমন অ্যাটাক হতে পারে? ওইসব কিচ্ছু বলা যাচ্ছে না, এখন অনেক বড় ষড়যন্ত্র চলছে, বুঝতে পারিস? একদিকে নারকেল বেগম, আরেকদিকে ওই কটকটি, আরেকদিকে কটকটির ঠাকুমা, সবগুলো হচ্ছে একদম ঝুনো, মানে ঝুনো নারকেল, বুঝতে পারিস? ওই সব নারকেল আমি ফাটাই দেবো বলে দিচ্ছি। আমার শরীরে রক্ত টকবক করে যাচ্ছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, পাদুদা যে এরকম পাওয়ারফুল মানুষ ছিল, এরকম হট করে নেতাই গেল কেন বুঝতে পারলাম না। ওইসব বুঝবি না, করোনার ইঞ্জেকশন নেওয়ার জন্য এই কেস হয়েছে, ভাগ্যিস আমি নিইনি। আরে ভাই আমি নেতাই পড়িনি, আমার মাথায় বিশাল টেনশন, কি করবো কিছু বুঝতে পারছি না। একদিকে বিয়ে করেছি, এখন টাকাটা না দিতে পারলে বউটা মনে হয় থাকবে না, চলে যাবে। এমনিতে ওরা ভালোবাসে না, তাহলে ঘোরা এসব বাদ দাও তো, ভালো না বাসে তারা ছাড়িয়ে দাও, ওইসব দরকার নেই। যার থাকার দরকার থাকবে, না থাকার দরকার না থাকবে। টাকা দিয়ে যদি বউ রাখতে হয় রাখলাম না, শালারও বিয়ে করলাম না। তোরাই তো দেখে শুনে দিছিস, বলিস ভালো মেয়ে। হ্যাঁ ওখানে যাওয়ার পরে কত কীর্তিকলাপ হয়েছে সেটা কি তোরা জানিস? এই দেখো দেখতে শুনতে ভালো, কথাবার্তা ভালো, গ্রামের মেয়ে ভাবিস ভালো হবে, কিন্তু গ্রামের মেয়েটাই এরকম ভাবে কেউ সাথে মতো ফোলা দেবে, তা তো আমরা কোনদিন ভাবতে পারিনি। হ্যাঁ পাদুদা, আমরা এসব কোনদিন ভাবতে পারিনি এরকম ফোলা তুলবে। তাহলে আমি এখন কি করবো বল ভাই? হ্যাঁ আগে 2-3 ধোকা খাইছি, তারপরে বিয়ে করে জীবনটা পুরো আমার আলকাতরা হয়ে গেছে।
তুমি ছাড়ো তো এসব কথা, ছাড়ো। তুমি মাথাতে মনে ডিলিট করে দাও যে তোমার বিয়ে হয়ে গেছে, বুঝতে পারছো? ওতে ভালো ভালো মেয়ে দেখে তোমার বিয়ে দেবো। না ভাই, আমার আর বিয়ে করার দরকার নেই। এটা টিকলি দেখলো, এটা সারা জীবন পুরোপুরি এরকম ব্রহ্মচারী থাকবো। শালা বললি হবে না, আমাদের এখানে সব একটা দোষ আছে। কেউ শালা বউ থাকে না, ভাগ্যিস এই ঝাড়নার বউটা আছে। নালি শালা আমাদের রান্না করে খাতি খাতি আমাদের খুলতে জ্বলিয়ে যেত। মানে আমার বউ আছে বলে এখন তোমাদের কি জ্বালা ঠেকতেছে? আরে ভাই না রে ভাই, তোর বউটা আছে বলে আমাদের রান্না লাগতেছে না। নয়তো পুরামুখো যে যতই গরম পড়ুক আর যাই পড়ুক রান্না তো করতেই হতো। তোর বউ আছে বলে ভাগ্যিস আমাদের এখন ওই উনুনের পাশে যেতে হচ্ছে না। আর গ্যাসের দাম যেভাবে বাড়িছে আর গ্যাস যা পাওয়া যাচ্ছে না, তাতে তোর বউ থাকাতে আমাদের বিশাল উপকার হয়েছে। হয়েছে হয়েছে, মাঝে মাঝে বৌমার একটু ধন্যবাদ জানাইও, বুঝতে পারিস? বেচারি সারাদিন কাজ করে, একটু ধন্যবাদ জানাইও। আজকে বিকেলবেলা একটা শাড়ি কিনে এনে দেবানি। না না, অত দূর করার দরকার নেই, আগে ঝামেলা মিটাও। বলছি বাদুদা, তুমি এখন বাড়ি থেকে বেরিয়ে না, বুঝেছো? তুমি বাড়ি থাকো আর ওই বৌদির টাকার ব্যবস্থা ফোন করে বলে দাও যে এখন হবে না, 1 সপ্তাহ সময় লাগবে। আগে নারকেল বেগমকে টাইট করে তোমার চাকরিটা জয়েন করাই দিই, তারপরে দেখছি। আচ্ছা ভাই, তুই যে করে হোক আমার চাকরিটা জয়েন করাই দে ভাই, আমার মাথায় এখন কিচ্ছু কাজ করছে না। বলছি বাদুদা, তোমার আবার কোনো আয়ুর্বেদিক ওষুধ খায়নি তো? না না তো, কেন? কিন্তু তোমার মাথায় যে বুদ্ধি আর তোমার মতো মানুষ এরকম চুপচাপ রয়েছে, আমি তো দেখে আমার নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। তোমার কাছে সব প্ল্যানিং আমার শেখা। আর তুমি যদি এখন ঠান্ডা হও, তাই তো আমার জীবন মোটামুটি হালকাটা হয়ে ন্যাপথলিন হয়ে যাবে। হ্যাঁ, আগে যে পাদুদা ছিল, বাবা বাবা হাতে টাইমে ডান হাতে পুরো একদম নারকেল বেগমকে এপারে তো বার করে দিত, এখন পুরো চুপচাপ রয়েছো। বলছি ভাই, তোর বলবানি, আমি একটা বিরাট একটা টেনশনে আছি, তার জন্য আমি এখন কিছু করতে পারছি না। কিছু টেনশন বলো দেখি সবার সামনে। হ্যাঁ বাবা, তোর কি হয়েছে একটু খুলে বল দেখি। বলছি বাবা, ব্যাঙ্গালোরে একটা কন্ট্রাক্টরদের 7 লক্ষ টাকা দিছি ওখানে একটা ফ্ল্যাট কেনার জন্য, বুঝতে পারিস? এখন ঝপ করে যদি চাকরিটা চলে যায়, তাহলে আর বাদ বাকি টাকা না দিতে পারলে সব টাকা জলাঞ্জলি হয়ে যাবে। 7 লক্ষ টাকা দিছিস? তাহলে তো একবার বলিসনি। না মানে ভালো একটা নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছিল তো, ভাবিছি কি ওই 15 লাখ টাকা দিয়ে কিনে 30 লাখ টাকা বিক্রি করে দেবো। তার জন্য 7 লাখ টাকা দিছি 2 মাসের পেমেন্ট। আর এখন টাকা না দিতে পারলে সব টাকা আমার চলে যাবে, মানে একদম জলাঞ্জলি হয়ে যাবে। তাই বিরাট টেনশনে আছি। অনেক তুই টেনশন করো না, বাকি 7-8 লাখ টাকা আমি ক্লিয়ার করে দেবো। তুই ক্লিয়ার করে দিবি ভাই? তুমি খালি আমার বলো, আমি যে ব্যবসায় করি আর কোনো ব্যবসায় তুমি বাধা দেবা না। আচ্ছা ভাই, আজকে আমি তোর বললাম, তোর যে ব্যবসা ইচ্ছা সেই ব্যবসা কর, কিন্তু মানুষের পেটে লাথি মেরে কোনদিন টাকা নিবি না। ওই দেখিস লাস্টে বাড়ি টানি দাও যে, ওর জন্য তো সমস্যা। না ভাই, আজকে থেকে তোর আমি বলছি, গরিব মানুষের টাকা নিস না, বড় লোক মানুষের টাকা লুটিয়ে খা, আমি তোর বারণ করবো না। তাহলে ঠিক আছে, এইবার দেখ পা, হ্যাঁ ন্যাদনের কামাল দেখ পা। চলো লাল ব্যাটারি দা, আমরা কাজে লেগে পড়ি। চল ভাই চল, আজকে পুরো একদম কদমতলা নারকেল বেগম রে নিয়ে ওর মাথায় একদম ঘোল ঢালবো। চলো চলো, কি করতে আমি তোমার বলতেছি। যা করিস বাবা সাবধানে করিস। হ্যাঁ বাবা সাবধানে করিস, আমাদের সময় এখন খারাপ চলছে। ন্যাদন সবসময় সাবধানে কাজ করে, তোমরা টেনশন নিও না। এত কিছু ঘটনা ঘটে গেল, আমার জানাতে পারলে না, এখন বলছো সাবধানে কাজ করিস। আসলে কি বাবা, তোর মাথা গরম তো, তাই তোর একটু জানাইনি। এই বাদুদা, তুমি এরকম মুখ কালো করে থাকো না, বুঝতে পারিস? তুমি মুখে একটু হাসি ফুটাও, আর তুমি আমার জন্য একটা কাজ করো তো। ঠিক আছে ভাই, তুমি ঘপ করে মোচা কলা একটা তৈরি করো তো, ওই মোচা কলার আমার একটা দরকার আছে। তো ওটা তোমার বাহাতের খেল। হ্যাঁ, আমি 2 ঘন্টার ভিতরে বানিয়ে দিচ্ছি। শোনো, আর ওটা তৈরি করি খাবার যেন বাইরে না যায়, বুঝতে পারিস? আচ্ছা, আবার মোচা কল দিয়ে খেলা বাঁধাবো। আমি এখনই কাজে লেগে পড়ছি, 2 ঘন্টার ভিতরে বানিয়ে দেবো। ঠিক আছে, চলো লালদা, চলো চল ভাই। বলছি বাবা, তাহলে আমি কাজে লেগে পড়ি। এরকম হা করে আছো কেন? তুই ভাব 7 লক্ষ টাকা একটা ঠিকাদারে দিছিস, তাহলে বলবি তো আগে নাকি? হ্যাঁ ভাই, আমাদের বলবি তো, আমরা কি মরে গেছি নাকি? আরে তুই চাপ নিও না, ও ঠিকাদার আমার জানাশোনা, কিন্তু ওই টাকাগুলো ফেরত দেবে না। আরেক থেকে বলিছে পুরো টাকা না দিতে পারলি ওই টাকা সব মার যাবে, সে কথা বলিছে। সে নয় বুঝলাম, কিন্তু এত বড় বড় রিস্ক নেওয়ার আগে আমাদের বলবি তো নাকি? আরে ভাবিছি কি মাসে 3 লাখ টাকা পেমেন্ট, আর কি টেনশন, ঘাপাত করে একটা ফ্ল্যাট কিনে ওখানে ভাড়ায় রাখবো, নয়তো বিক্রি করে দেবো, সেই কথা ভাবে ইনভেস্টমেন্টটা করেছিলাম। কিন্তু এইভাবে যে মাস পথে হেরিকেন ধরে যাবে, সে কথা ভাবতে পারিনি। ভাগ্যিস ন্যাদন আছে, নয়তো তোর এই কথা শুনে তো আমরা ভেঙে পড়েছিলাম। আমার তো পুরো একদম কয়েল জ্বলে গেছিল। এত টাকা চোট খাওয়া মানে চারটিখানি ব্যাপার নাকি? আরে বাবা, চোট খাওয়া কিচ্ছু না, আর কটা টাকা দিয়ে পারে ওই মাস দেড়েকের ভিতরে ফ্ল্যাট কমপ্লিট হয়ে যাবে, তখন দিয়ে দেবে। বেঙ্গালোরের মতন জায়গায় 15 লাখ টাকা ফ্ল্যাট, মানে একটু অস্বাভাবিক ব্যাপার মনে হচ্ছে। আরে না না, তুমি দেখে না, সব ঠিকঠাক আছে। কে জানে বাবা, যা করিস বুঝে চিন্তে করিস, আর আমাদেরকে না জানাস ন্যাদনটা একটু জানাই কাজ করিস, বুঝেছিস? আচ্ছা বাবা। বলছি ভাই, তো আমি যে বৌমারে বললাম যে কালকে টাকাটা দেবো, এখন না দিতে পারলে আমার কি মান সম্মান থাকবে? ওসব তো তুমি জানো, আমি জানি না। কেন করিস? আমি জানো মানে, আমি এখন টাকা কোথাতে দেবো? যেখানে পারো তুমি ম্যানেজ করো, আমি এই কাজে লেগে পড়ছি। ভাগিস না, দলের মতন একটা ভাই আছে, একটা শালা আমার মাথা পুরো হ্যাং মারে গেছিল। শালা একদিকে বহুত টেনশন, একদিকে চাকরির টেনশন, আর একদিকে ফ্ল্যাটের টেনশন, আমার মাথার উপর দিয়ে একদম কিলিবিলি করে যাচ্ছিল। যাক, এখন মাথাটা একটু হালকা হয়েছে। ও হাগুদা, বল রে ভাই বল। বলছি আমি এখন কালকে এতগুলো টাকা কোথায় পাবো? আরে ওই টাকা দেওয়ার দরকার নেই তো, ওইসব কথা বাদ দে তো। কিন্তু আমি বৌমার যে কথা দিছি, যে করে হোক টাকা পয়সা কোথায় দেবো? আরে তখন ন্যাদন কি বললো শুনলি না? পাদুর আবার বিয়ে দেবে, তুই টেনশন নিস না, ও বউ চলে যায় যাক। আর ওর বউ নাকি তালতুল ভালো না। তালতুল ভালো না মানে ভাই কি অন্য কারোর সাথে প্রেম করে, নাকি বাড়ি ঝগড়াঝাটি মারামারি করে? আমি তো কিছু বুঝে পারলাম না। ওইসব কি করে শুনবো বলো? ভাইপোর কাছে এইসব কথা শোনা যায়? তাও তো ব্যাপার, কি করে শোনা যায়? দাঁড়াও, আমি লাল ব্যাটারি দিয়ে সব খবর নিচ্ছি। বাবারে বাবা, পাদুর টেনশন দিয়ে গেল, এখন তো আমার টেনশন বাড়িয়ে যাচ্ছে। আমার একটু ব্লাড প্রেশার চেক করাতে হবে, মনে হচ্ছে হাই হয়ে গেছে। আরে উস্তার পাতা খাও, দেখো কমে যাবে। ওরে শালা, উস্তার পাতা খাই কি হাগিয়ে মারবো নাকি? হারা হলি তো ব্লাড প্রেশার কমে যায়। গরমের ভিতরে এত হাবিজাবি বুদ্ধি না দিয়ে তোর বউরি একটু বল না ভাই, শরবত বানায় নিয়ে আসতি। আমি বলতে পারবো না। কেন ভাই?
শালা খাওয়া দাওয়ার পর সব বিলাস বিলাস সব আমার দিয়ে ধোয়াবে না। শালা জ্বালা মানে চারিদিকে আছে বললেই হবে না। তোমরা তো জানো না আর বউটা টিকে আছে কিসের জন্য? কেন বউদি যে কত হেল্প করতে হয় সে তোমরা আর কি বুঝবা? খাওয়া দাওয়ার পরে সকালে বিকেলে সব সময় আমার থালা বাসন ধুয়ে দিতে হয়। কই আমরা তো কোনদিন দেখিনি। সে আর দেখবা কি করে? দেখালি তো আমারই লজ্জা না, তার জন্য দেখাইনি। তা হাতের কাজ করা ভালো, সব সময় কাজ বাজ করলে একটু শরীরটা ভালো থাকে। তাহলে চলো তুমি আমার সাথে থালা বাসন করে ধুয়ে দেবা। না মানে কি আমার এই গাইছে আমি যাচ্ছি তো হাঁটতে। দেখছো কাজের নাম শুনে সবাই ভয় পায়। বলছি ফুটুদা তুমি চলো। ভাই আমার কালকে তো পাতলা পায়খানা হয়েছে তুই জানিস না? আমি তো জানি সব কাজ আমারই করতে হবে। তাড়াতাড়ি কেটে উঠি, নয়তো শালা সব কাজ আমারই করতে হবে না। যাও যাও আমি একাই করতেছি, আমি তো কাজের ভয় পাই না। এন্ড আবার বলে ওনাদের বউ দেখে না, বউ দেখতে কি করতে? শালা বউ যদি একটু উপকার না করতে পারতো বউ দেখে কি বলো বন্ধুরা, তাই তো নাকি? চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, এখন থেকে রেগুলার ভিডিও আসবে। মোটামুটি সব সমস্যার সমাধান হয়ে গেছে, এখন থেকে ভিডিও ডেইলি আসবে। সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, আর মোটামুটি লাইক করে লাইকের বক্স পুরো ফাটাই দাও।